This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি পিসিআর কে চালাতে বলবো। কসবা ধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের মদন মিত্র তার কাছে চিঠি গিয়েছিল, নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়েছেন মদন মিত্র। গোটা ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর কি তিনি জানিয়েছেন এই চিঠিতে, অর্থাৎ চিঠির উত্তরে আমি আমার সহকর্মী সৌরভের কাছ থেকে জানতে চাইবো। সৌরভ, আজকে তিনি তার চিঠিতে কি জানালেন, কিভাবে দুঃখ প্রকাশ করলেন? শুভজিৎ, প্রথমেই যেটা বলবার সেটা হলো শোকজের উত্তর দিলেন মদন মিত্র এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি তার চিঠি সুব্রত বক্সির কাছে পৌঁছে দিয়েছেন। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মদন মিত্র। চিঠিতে তিনি লিখেছেন, শোকজের উত্তরে তিনি লিখেছেন যে তিনি অতীত দিন থেকে একজন দলের অনুগত সৈনিক। তার কোনো আচরণে যদি দলের ভাবমূর্তিতে আঘাত পৌঁছায় তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং গোটা ঘটনার জেরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি যে দলের অনুশাসন মেনে চলেন এবং দলের একজন অনুগত সৈনিক সে কথা বারে বারে তার চিঠিতে উল্লেখ করেছেন। অর্থাৎ তাকে কসবা কাণ্ডের জেরে, বিতর্কিত মন্তব্যের জেরে তাকে যে শোকজ করা হয়েছিল দলের তরফে, তা কিন্তু মদন মিত্র সেই শোকজের জবাব দিলেন এবং নিঃশর্ত ক্ষমা চাইলেন। ধন্যবাদ সৌরভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন মদন মিত্র এবং তার এই ঘটনার পর তার যে মন্তব্য, সেই মন্তব্যের জন্য তার তরফ থেকে তখন যেটা বলা হয়েছিল সেটা দলের ভাবমূর্তির জন্য খুব একটা ভালো ছিল না, যে কারণে দলের তরফ থেকে তার কাছে একটি চিঠি গিয়েছিল, তাকে কারণ দর্শাতে বলা হয়েছিল। সেই চিঠি দিয়ে আজকে তিনি সুব্রত বক্সির কাছে সেই চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন, তিনি দুঃখিত বলে জানিয়েছেন। তবে তার যে বক্তব্যের জেরে এখনো পরিস্থিতির সৃষ্টি হয় সেটা একবার মনে করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি পিসিআরকে বলবো একবার সেদিনের সেই বক্তব্যটা একটু চালাতে। এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। আপনারা শুনলেন সেদিন মদন মিত্র সেই বক্তব্য। তিনি স্পষ্টতই একটা সাবধানবাণীর মতো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেই বক্তব্য কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, সেদিনকে মদন মিত্র বলেছিলেন স্পষ্টভাবে যে কোনো দুর্বৃত্তরা এভাবে ডাকলে জানাতে, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন রয়েছেন তাদের কাছে কি জানাতে, কিন্তু যে দুর্বৃত্তকে তিনি উল্লেখ করলেন তার পরিচয় সম্বন্ধে যে জানা যাচ্ছে তার রাজনৈতিক পরিচয়, আমি নতুন করে বলছি না। আজ তিনি ক্ষমা চেয়েছেন, এটাকে কি শুদ্ধিকরণের পথ বলে আপনি দেখছেন? কিভাবে দেখছেন? এক একদিন এক এক রকম কেমিক্যাল লোচা, এক একদিন এক এক কোম্পানির প্রবলেম। এটা নিয়ে আমি কি বলবো? আমি আপনাকে বলি, উনি একদিন বলেন এই কথা, বারবার 2 দিন 3 দিন বলেছিলেন, আজকে ক্ষমা চাইছেন। তো পশ্চিমবঙ্গটাকে বাঁশ বাগান বানিয়ে দিলেন। উনি যেভাবে বলছিলেন পরিত্যক্ত, জনবিচ্ছিন্ন, মানে সেই বাঁশ বাগানে চলের মতন আর কি। আমার বক্তব্য হচ্ছে যে উনি বলছেন পার্টি অফিস থেকে লোক নিয়ে যেতে, মানে আজকে ধর্ষণকারীর সংখ্যা 3, পার্টি অফিস থেকে লোক নিয়ে গেলে সংখ্যাটা 4 হতো। কোথায় আছি? বলছে দুর্বৃত্ত। কাদের বলছে দুর্বৃত্ত? মদনদার সঙ্গে শুধু ছবিটা এখনো দেখতে পাইনি, সবার সঙ্গে ছবি আছে। হ্যাঁ, দুর্বৃত্ত তো উনি নিজে এবং ওনার দলের লোকেরা। আমি বলেছি আরেকজনও ছিলেন, আজকে আমাদের মধ্যে নেই। পিয়ালিও যদি 2-4 জনকে সঙ্গে নিয়ে যেত গো, তাহলে আজকে ওর জীবনে ওই
দুর্ভাগ্যের দিন আসতো না। এগুলো মানে সমস্ত হচ্ছে আজকে সমাজের অপাঙ্ক্তেয়, এরা সমাজের যোগ্য নয়, সুস্থ সমাজের। রাজনীতিতে এরা অবাঞ্ছিত, রাজনীতিতে এদের কোনো ভূমিকা নেই, এদের মস্তিষ্কের বিকৃতি হয়েছে। এরা যে কি বললে আর কি বলতে চায়, বলছে হিরণ্যকশিপু, অবতার, নিজেকে অবতার বলছে, নিজেকে অবতার বলছে। সুস্থতার লক্ষণ আপনি বলেন? রেনি সিজন চলছে, কুছ ভি হো সকতা হ্যায়। বেশ, ধন্যবাদ সজল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছেন মদন মিত্র। আপনারা জানেন কসবা কাণ্ডের পর তার মন্তব্যের জোরে যেই বিতর্কের ঝড় ওঠে তাতে দল খানিক অস্বস্তিতে পড়ে। তারপর তাকে দলের তরফ থেকে চিঠি পাঠানো হয়। নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিলেন মদন মিত্র। গোটা ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমি দলের অনুগত সৈনিক বলেছেন। আমার কোনো মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত পৌঁছলে দুঃখিত। আমি দলের প্রতি নিষ্ঠাবান। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, আজকে মদন মিত্রের এই চিঠি, সেখানে ক্ষমা চাওয়া এবং দলের অনুগত সৈনিক বলা এবং সেদিনের ওই মন্তব্য, এটাকে কি বেশ কয়েক ডিগ্রি ঘুরে যাওয়া দেখছেন নাকি একটা শুদ্ধিকরণের পথ বলে মনে করছেন? আপনার কি অবজারভেশন? আচ্ছা, এটা হচ্ছে আরাবুলের সাসপেনশনের মতো। তৃণমূল নেতাদের কুকথা বলে, কুকীর্তি করে ক্ষমা চাওয়া, এটা কিসে ক্ষমা চেয়েছেন? শোকজ করেছিল দল, সেই জন্য ক্ষমা চেয়েছেন? হ্যাঁ, এই ধরনের মন্তব্য করার জন্য তো এ তো বেসিক্যালি মলেস্টারদের, রেপিস্টদের উৎসাহিত করার মতো মন্তব্য। এই মন্তব্যের জন্য তো আইনের কাছে তার লায়াবল হওয়া উচিত। আমি বুঝি না এই যে তৃণমূল নেতারা ক্ষমা চাইছে আর এগুলো নিয়ে, আর প্রতিটি অপরাধের জন্যও আইনের কাছে শাস্তি পাওয়া উচিত। এই যে খড়গপুরে মারধর করেছে প্রবীণ মানুষকে তৃণমূলের নেতৃত্বে দাঁড়িয়ে, তারপর দল তাকে শোকজ করেছে। দল শোকজ করলো, অনুব্রত গালাগাল দিল, দল শোকজ করলো। দল শোকজ করলো মানে সরকারে আছে তো সেই দল, সেই দল পুলিশ প্রশাসন চালায়। তাহলে তারা কি করছে? তারা কি অ্যারেস্ট করেছে? জেলে কি ঢোকানো হয়েছে? নাকে দড়ি দিয়ে কি ঘোরানো হয়েছে? একটার পর একটা এই ধরনের অপরাধ করে যাচ্ছে। এই প্রত্যেকটা আসলে ইনস্টিটিউশনাল অফ ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স। একেবারে দুষ্কৃতি, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের শেষ পর্যায়ে, চরম পর্যায়ে পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস। মদন মিত্রদের এটা আসলে আইওয়াস ছাড়া আর কিছু না। এই নেকা নেকা ক্ষমা চাওয়া আর এইসব। ধন্যবাদ সৃজন। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া তিনি জানালেন। এবং আজকে কিছুক্ষণ আগেই সুব্রত বক্সির কাছে মদন মিত্রের হাতে লেখা চিঠি গিয়েছে এবং সেই চিঠি তাকে কারণ দর্শাতে বলা হয়েছিল তার মন্তব্যের জেরে যে বিতর্ক নেমে আসে, তিনি সেই চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন এবং তিনি দলের অনুগত সৈনিক বলে উল্লেখ করেছেন। গতকাল সুকান্ত মজুমদার কি বলেছিলেন এই বিষয়ে সেটা একবার শোনাতে বলবো পিসিআরকে। এদের কাছ থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? ফলে যে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা। আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলে মহিলাদের পদ পেতে গেলে কি করতে হবে?